সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় লসাগু এবং গসাগু। হয়তো গসাগু বিষয়ক অঙ্কে আমরা আজ পুরোপুরি যেতে পারবো না, তবে লসাগু বিষয়ক যে গুরুত্বপূর্ণ রুলস গুলো আছে, প্রত্যেকটি রুলস আমি আশা করতে পারি যে ব্যাখ্যা করতে পারবো এবং সেখান থেকে প্রয়োজনীয় গাণিতিক সমস্যার সমাধান দিতে পারবো। তো আসুন আমরা আলোচনা শুরু করি। আমরা শুরুতে লসাগু বিষয়ক বেসিক যে কনসেপ্ট সেটা দেখব। যদি কেউ কোশ্চেন করে যে লসাগু কাকে বলে বা কি বুঝায় লসাগু বলতে, তখন আমরা বলি যে লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতকের আর একটা অর্থ গুণফল। আর যদি আমরা লসাগু কাকে বলে সেটা বলতে চাই, তাহলে আমরা বলতে পারি যে দুই বা ততোধিক সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় এমন সংখ্যার পরিমাণ অসংখ্য। এরূপ অসংখ্য সংখ্যার মধ্য থেকে সর্বকনিষ্ঠ যে সংখ্যা, ওইটাকে বলা হয় ওই দুই বা ততোধিক সংখ্যা লসাগু। একটা উদাহরণ আমরা দিতে পারি। ধরা যাক 3 আর 4 হচ্ছে আলোচিত দুটি সংখ্যা, এদের লসাগুকে আমরা চিহ্নিত করতে চাই। এখন এই 3 আর 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে পারে এমন সংখ্যার পরিমাণ অসংখ্য। কিরকম একটু উদাহরণ দিয়ে দেখাই। 12, 24, 36, 48 এরকম অসংখ্য সংখ্যা আছে যারা 3 এবং 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তো লসাগু বলতে বোঝাবে এই অসংখ্য সংখ্যার মধ্য থেকে সবচেয়ে ছোট যে, অর্থাৎ লঘিষ্ঠ, সেই হচ্ছে লসাগু। অর্থাৎ একটি সংখ্যাকে যদি লসাগু হিসেবে পরিচয় করিয়ে দিতে হয়, তাহলে তার 3টি যোগ্যতা থাকতে হবে। প্রথমে ল বলতে লঘিষ্ঠ, অর্থাৎ সবচেয়ে ছোটটা হতে হবে। এরপরে সা বলতে সাধারণ। সাধারণ বলতে বোঝায় যে সকলের জন্য প্রযোজ্য। যেমন এখানে 3 এবং 4 এর কথা বলা হচ্ছে, এই 3 এবং 4 উভয়ের জন্য প্রযোজ্য। আর গুণিতক বলতে এখানে বোঝায় নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ নিঃশেষে বিভাজ্যের ঘটনা না ঘটলে লসাগু খুঁজে পাওয়া যাবে না। সকলের দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হবে এবং সবচেয়ে ছোটটা হতে হবে। সেই ক্ষেত্রে আমরা বলবো এটা হচ্ছে লসাগু। লসাগুর যে অঙ্কগুলো পরীক্ষায় আসে সাধারণত, সেটা আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে শর্তযুক্ত লসাগুর অঙ্ক আর শর্তহীন লসাগুর অঙ্ক। শর্তহীন লসাগুর অঙ্ক তুলনামূলক একটু কম ইম্পর্টেন্ট, বাট পরীক্ষায় আসে। এই জন্য শুরুতে আমরা কিছু শর্তহীন লসাগুর অঙ্ক দেখব, এরপরে আমরা দেখবো শর্তযুক্ত লসাগুর অঙ্ক, এবং সেখানে সূত্র থাকবে, লসাগু গসাগুর সম্পর্ক থাকবে, এরকম অনেকগুলো বিষয় থাকবে। তো আসলে আমরা এক এক করে সব দেখি। লসাগুর অঙ্ক যদি আমরা করতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে যা করতে হয় সেটা হচ্ছে যে ওই গাণিতিক সমস্যার সমাধান যে লসাগুর মাধ্যমে দিতে হবে, এটা আগে বুঝতে হবে। অর্থাৎ একটা লসাগুর অঙ্ক আগে কনফার্ম হয়ে তারপরে লসাগু করা শুরু করতে হবে। মনে রাখতে হবে যে আমরা যখন বুঝতে পারবো যে এই অঙ্কটা বা এই সমস্যাটা লসাগু বিষয়ক, তারপরে আমরা লসাগু করা শুরু করবো। এখন লসাগু করতে গেলে কিভাবে করতে হয় সেই বিষয়ে আমি আপনাদেরকে একটু কৌশল বর্ণনা করব। আমার কৌশল হচ্ছে, প্রথমে দুটি সংখ্যার লসাগু আমরা বের করব। কোন দুইটা? বড় দুইটার লসাগু। ধরেন 4-5টা সংখ্যা আছে, লসাগু করতে হবে। এখন আমরা 4-5টা সংখ্যার লসাগু কিন্তু পরীক্ষার হলে করতে পারি না, ক্যালকুলেটর থাকে না, আমাদেরকে কোনো রাফ পেজ দেওয়া হয় না, প্রশ্নের গায়ে লেখা নিষেধ। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে আমরা দুটি সংখ্যার লসাগু নির্ণয় করব। হতেও পারে বড় দুটির লসাগু সব সংখ্যার লসাগু। এই জন্য আমরা প্রথমে দুটি সংখ্যার লসাগু বের করব। এরপরে আমরা দেখবো ওই দুটি সংখ্যার লসাগু সবার লসাগু হয় কিনা। যদি না হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে বড় জোর একটা সংখ্যা এই লসাগুর সাথে ডিসএগ্রি করে, তখন আমরা আবারও দুটি সংখ্যার লসাগু বের করব। কোন দুটি? প্রস্তাবিত লসাগু এবং যে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য করতে পারে নাই তার লসাগু। আসলে একটা উদাহরণের সাহায্যে আমরা দেখি। এখন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি সংখ্যার লসাগু হচ্ছে তাদের গুণফল। দুটি সংখ্যার লসাগু হবে তাদের গুণফল, অর্থাৎ আমরা গুণ করে লসাগু বের করব। কয় ক্ষেত্রে? 3টা ক্ষেত্রে আমরা গুণ করে লসাগু নির্ণয় করি। প্রথমত, সংখ্যা দুটি যদি ক্রমিক হয়। দেখেন এখানে 1 নম্বরে লেখা যদি ক্রমিক হয়। একটা উদাহরণ দিতে পারি। ধরেন আপনাকে প্রশ্ন করা হলো 3 আর 4 এর লসাগু কত? এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লসাগু বোঝানো হয়, আর থার্ড ব্র্যাকেট দিয়ে গসাগু বোঝানো হয়। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3 আর 4, এর অর্থ 3 আর 4 এর লসাগু কত? তো যেহেতু 3 আর 4 ক্রমিক সংখ্যা, তাহলে 3 আর 4 গুণ করলে হবে 12 আছে লসাগু।
এক নম্বর যে স্টেটমেন্ট তার উদাহরণ আমরা দেখলাম। এবার 2 নম্বরে বলছে সংখ্যা দুটি যদি মৌলিক হয়, অর্থাৎ দুটি মৌলিক সংখ্যার গুণফলই তাদের লসাগু। উদাহরণ দেখা যাক, যদি এরকম প্রশ্ন আসে যে 5 আর 7 এরা কিন্তু ক্রমিক না, এদের লসাগু কত? 5 এবং 7 লসাগু কত? তাহলে যেহেতু 5 এবং 7 উভয় মৌলিক সংখ্যা, অতএব এদের গুণ করে দেবো, 5 7 35, লসাগু হবে 35। এরপরে 3 নম্বরে বলা হচ্ছে যে যখন সংখ্যা দুটি সহমৌলিক হয়, তাহলে সহমৌলিক বলতে কি বোঝায়? যেমন ধরেন 5 আর 12, 5 আর 12, 5 মৌলিক, 12 কিন্তু যৌগিক, কিন্তু এরা পরস্পর সহমৌলিক। সহমৌলিক বলতে কি বোঝায় এটা আমরা মৌলিক সংখ্যার লেকচারের মধ্যে আমরা ক্লিয়ার করেছি, আমার ইউটিউব চ্যানেলে এটা আছে, আপনারা প্রয়োজনে আরেকবার দেখে আসুন। যদিও আমি আজকেও আরেকবার সহমৌলিক কি বলতে কি বোঝায় আমি ডিফাইন করব। তো 5 আর 12 এরা সহমৌলিক, এদের লসাগু 5 12 60। তাহলে আমরা ফাইনালি বলতে পারি যে দুটি সংখ্যার লসাগু হবে তাদের গুণফল 3টা ক্ষেত্রে। প্রথমত যদি সংখ্যা দুটি ক্রমিক হয়, দ্বিতীয়ত যদি সংখ্যা দুটি মৌলিক হয়, তৃতীয়ত যদি সংখ্যা দুটি সহমৌলিক হয়। তবে মনে রাখতে হবে যে দুটি ক্রমিক সংখ্যা অবশ্যই সহমৌলিক, 2টা মৌলিক সংখ্যা অবশ্যই সহমৌলিক, আর দুটি যৌগিক সংখ্যা সহমৌলিক হতেও পারে নাও পারে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। খেয়াল করুন যে সহমৌলিক বলতে আমরা বুঝি যে দুটি সংখ্যা যদি কমন কোনো উৎপাদক না থাকে, এক ভিন্ন অর্থাৎ এক ব্যতীত যদি কোনো সাধারণ উৎপাদক না থাকে, তাহলে ওই সংখ্যা দুটিকে আমরা বলি পরস্পর সহমৌলিক। তো সহমৌলিক হওয়ার জন্য আমরা দুটি সংখ্যাকে বেছে নিয়েছি, 2 এর অধিক হলে কিন্তু সহমৌলিক বিষয়টা প্রযোজ্য। তাহলে এখানে কি বলা আছে আমি আরেকবার বলি, দুটি সংখ্যার মধ্যে এক ব্যতীত কোনো সাধারণ উৎপাদক না থাকলে ওই সংখ্যা দুটিকে সহমৌলিক বলা হয়, এদের লসাগু 1 হয়, এটা মাথায় রাখতে হবে। আর এই কথাগুলো আমি আগেই বলে ফেলেছি যে দুটি ক্রমিক সংখ্যা অবশ্যই সহমৌলিক, দুটি মৌলিক সংখ্যা অবশ্যই সহমৌলিক, দুটি যৌগিক সংখ্যা সহমৌলিক হতে পারে আবার নাও হতে পারে। একটা উদাহরণ দেখেন যে 9 আর 25, এই 9 আর 25 এরা উভয় যৌগিক সংখ্যা, কিন্তু এরা পরস্পর সহমৌলিক। এই কারণে 9 আর 25 এর গুণফল 225 হচ্ছে তাদের লসাগু। কেউ যদি প্রশ্ন করে 9 আর 25 এর লসাগু কত, যেহেতু 9 আর 25 সহমৌলিক, যদিও এরা প্রত্যেকে পৃথকভাবে যৌগিক, বাট এরা সহমৌলিক, অতএব এদের গুণফল 225, এদের লসাগু। কিন্তু এইখানে যদি 9 আর 25 না থেকে 15 থাকতো, ধরেন এখানে 9 আর 15 লসাগু কত, এবার কিন্তু এদের গুণফল লসাগু হবে না। কেন হবে না? কারণ 9 আর 15 পরস্পর সহমৌলিক না, অথচ এরা উভয় যৌগিক সংখ্যা। তাহলে এখানে লসাগু কত হবে? হবে 45। তাহলে এই আমরা লক্ষ্য করলাম যে দুটি যৌগিক সংখ্যা সহমৌলিক হতেও পারে নাও পারে। দুটি যৌগিক সংখ্যা যদি সহমৌলিক হয় তাহলে আমরা গুণ করে তাদের লসাগু বের করি, আর যদি সহমৌলিক না হয়, যেমন এই 9 আর 15, এদের মধ্যে কমন উৎপাদক আছে 3, সেই 3 দিয়ে যখন আমরা 15কে গুণ করছি, 3 15 45, অতএব লসাগু আছে 45। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা নিশ্চয়ই খেয়াল করলেন লসাগু দুটি সংখ্যা নির্ণয় করতে হলে কখন আমরা গুণ করি এবং উদাহরণ সহ সহমৌলিক বিষয়টা আপনারা বুঝতে পারলেন। আসুন আমরা এবার কিছু গাণিতিক সমস্যার সমাধানের দিকে দৃষ্টি দিই। একটা উদাহরণ দেখেন, ধরুন আমরা এই 8 10 12 15 20 এদের লসাগু নির্ণয় করব। এখন পরীক্ষার হলে সাধারণত আমরা ওই যেভাবে প্রথাগত এইভাবে ধরেন 8 10 12 15 20, হ্যাঁ, এদের লসাগু আমরা বের করি কিভাবে? এইভাবে আমরা 2 কমন নেই, তারপরে আবার কমন নেই, এইভাবে করি। কিন্তু পরীক্ষার হলে কিন্তু এইভাবে লসাগু করাটা জটিল, কারণ পরীক্ষার হলে আপনি খাতা পাবেন না, আপনার ক্যালকুলেটর থাকবে না, প্রশ্নের গায়ে লেখা নিষেধ, যদিও আমরা লিখে থাকি বাট এটা লেখা নিষেধ। তাহলে এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয়। এই জন্য আমি আপনাদেরকে এখন একটা পদ্ধতি ইন্ট্রোডিউস করাবো, আশা করি এই পদ্ধতিটা ভালো লাগবে। আর যদি আপনি এটা আয়ত্ত করতে পারেন তাহলে 2টা 4টা 5টা সংখ্যার লসাগু আপনি মনে মনে করতে পারবেন। তাহলে আমরা এখানে 5টা সংখ্যা দেখতে পাচ্ছি, এদের লসাগু বের করব মনে মনে। আমি প্রথমে বড় 2টা লসাগু করব। কোন 2টা বড়? এই যে দেখেন, এই 15 আর 20, এই দুটি সংখ্যা এদের লসাগু আমি আগে করব। এদের লসাগু হতেও পারে সবার লসাগু। তাহলে 15 আর 20 এর লসাগু যদি আগে করি, বড়কে 20, 20কে মনে মনে 2 দিয়ে গুণ করবো, 20 2 40। এবার লক্ষ্য করব 15 দ্বারা সে বিভাজ্য হয় কিনা। না, 40 15 দ্বারা বিভাজ্য হয় না, তাহলে 40 লসাগু হতে পারে না। এবার মনে মনে 20কে 3 দিয়ে গুণ করবো, 3 20 60।
এই 60 কি 15 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, 15 দ্বারা বিভাজ্য। তার মানে 15 আর 20 এর লসাগু 60, এটা মনে মনে ঠিক হয়ে গেল। এবার এই 60 সবার লসাগু হবে যদি বাকি সংখ্যাগুলো ছোট ছোট যারা আছে তারা এই 60 কে নিঃশেষে বিভাজ্য করতে পারে। এখন আমরা দেখতে পাচ্ছি যে 60 কে 15 ভাগ করতে পারে, 12 পারে, 10 পারে, এখন 8 যদি পারে সেই ক্ষেত্রে কিন্তু চূড়ান্ত লসাগু 60 হবে। কিন্তু দেখা গেল যে 8 15 কে 60 কে ভাগ করতে পারে না, 8 60 কে ভাগ করতে পারে না, তাই সবগুলো সংখ্যা এই 60 এর নিচে আসলেও 8 কিন্তু আসলো না, সে প্যারালালি চলে গেল। এইবার আমরা আবারও দুটি সংখ্যার লসাগু বের করব। কোন দুইটা? এই যে সংখ্যাটা 60 কে ভাগ করতে পারলো না সেই সংখ্যা 8, আর প্রস্তাবিত লসাগু ছিল 60, এই 8 আর 60 এর লসাগু আমরা বের করব। এইবার আমরা আবার মনে মনে 60 কে 2 দিয়ে গুণ করবো, 60 দুগুণে 120। এবার খেয়াল করবো 8 কি 60 কে 120 কে ভাগ করতে পারে? হ্যাঁ পারে, 8 15 120। তার মানে বোঝা গেল 120 হচ্ছে চূড়ান্ত লসাগু। এই সকল সংখ্যা এই যে 8 10 12 15 20 যারা ছিল তারা প্রত্যেকেই 120 কে নিঃশেষে বিভাজ্য করতে পারে। এই কারণে আমরা এখন বলতে পারি যে 8 10 12 15 20 এদের লসাগু হচ্ছে 120। এইভাবে আমরা মনে মনে পরীক্ষার হলে যদি লসাগু করতে পারি আমাদের টাইম সেভ হবে, আমাদের মানসিক প্রশান্তি থাকবে এবং আমরা এই হেসিটেশনে পড়বো না যে ক্যালকুলেটর ইউজ করতে পারতেছি না, এই যে ঝামেলা পড়বো না। কিভাবে করব? আবার আমি একটু রিপিট করি। প্রথমে বড় দুইটা সংখ্যাকে সিলেক্ট করব আর বড় দুইটার লসাগু বের করব। যেমন এখানে ছিল 15 আর 20, 20 বড়, 20 কে মনে মনে 2 দিয়ে গুণ করছি 40, না 15 দ্বারা ভাগ করা যায় না। এবার মনে মনে 3 দিয়ে গুণ করলাম, 3 20 60, হ্যাঁ 15 ভাগ করতে পারে। এই 60ই সবার লসাগু হবে যদি অপর সংখ্যাগুলো যেমন 12 10 এবং 8 এই 60 কে ভাগ করতে পারে। তো দেখা গেল যে 12 আর 10 পারলেও 8 কিন্তু 60 কে ভাগ করতে পারে না। তাই আবারও দুটি সংখ্যার লসাগু বের করলাম, সেটা হচ্ছে প্রস্তাবিত লসাগু 60 আর যে সংখ্যা 8 একে ভাগ করতে পারলো না। 8 আর 60 এর লসাগু দেখা গেল 120। অতএব সমস্ত সংখ্যা, পাঁচটা প্রদত্ত যে 5টি সংখ্যা ছিল তাদের লসাগু 120। এইভাবে যদি আপনি মনে মনে লসাগু করতে পারেন পরীক্ষার হলে, সেই ক্ষেত্রে আপনার ক্যালকুলেটরের প্রয়োজন নাই, আপনার রাফ পেপারের প্রয়োজন নাই এবং প্রশ্নের গায়ে লেখারও প্রয়োজন নাই। আসুন আমরা এইভাবে যদি করতে পারি লসাগু, তাহলে অঙ্কগুলো খুব সহজে করতে পারবো। তাহলে আসুন গাণিতিক সমস্যার দিকে মনোনিবেশ করি। খেয়াল করুন, আমরা প্রথমে শর্তহীন লসাগুর অঙ্কগুলো দেখতে পাচ্ছি। 1 নম্বর প্রশ্ন, এখানে কোনো শর্ত নাই, শুধু লসাগু করলেই অঙ্কটা শেষ। এখানে বলছে 5টি ঘন্টা 8 10 12 15 20 সেকেন্ড পর পর বাজতে থাকে। একবার একত্রে বাজার পর আবার কতক্ষণ পর তারা একত্রে বাজবে। তো আমরা তো বুঝতে পারছি এটা লসাগুর অঙ্ক। এখন অনেকে বুঝতে পারে না, প্রশ্ন করে স্যার লসাগুর অঙ্ক চিনবো কিভাবে? আমি বলি প্রিলিমিনারি মাল্টিপল চয়েস কোশ্চেনের ক্ষেত্রে লসাগুর অঙ্ক চেনা খুবই সহজ। কিরকম? মনে রাখবেন, লসাগুর অঙ্ক চেনা যাবে, খেয়াল করেন উল্লেখিত সংখ্যাগুলোর দিকে তাকান, 8 10 12 15 ও 20 সেকেন্ড। হ্যাঁ সেকেন্ড। এই সংখ্যাগুলোর তুলনায় অপশনে যে সংখ্যাগুলো আছে তারা যদি বড় হয় তাহলে ওইটা লসাগুর অঙ্ক। যেমন 2 মিনিট অর্থাৎ 120 সেকেন্ড, 3 মিনিট 180 সেকেন্ড, 4 মিনিট 240 সেকেন্ড। তার মানে 8 10 12 15 20 সেকেন্ড থেকে অনেক বড় বড় উত্তর এখানে আছে, তার মানে এটা লসাগুর অঙ্ক। এটা হচ্ছে সহজ বোঝার উপায়। আর যদি উল্লেখিত সংখ্যা থেকে অপশনে দেওয়া সংখ্যাগুলো ছোট হতো তাহলে এটা হতো লসাগুর অঙ্ক। তবে একটা কথা আমরা বলি যে লসাগু চেনার একটা কিওয়ার্ড থাকে, সেই কিওয়ার্ড হচ্ছে ন্যূনতম, ক্ষুদ্রতম, লঘিষ্ঠতম, কমপক্ষে। এই শব্দগুলো সাধারণত লসাগুর অঙ্কে থাকে। তাহলে আমরা বুঝে গেলাম এটা লসাগুর অঙ্ক। তাহলে আমরা লসাগু, এবং এটা শর্তহীন লসাগুর অঙ্ক, অর্থাৎ আমরা যদি লসাগুটা আগে করে ফেলি তাহলে উত্তর পেয়ে যাবো, আর কিছুই করতে হবে না, শুধু লসাগু করলে উত্তর পাওয়া যাবে। তো এখন এই 8 10 12 15 20 এদের লসাগু আমরা কিভাবে করব? কিছুক্ষণ আগে আমরা দেখেছি। প্রথমে 15 আর 20 বড় দুটোর লসাগু করব। 15 আর 20 এর লসাগু 60। এই 60 কে আমরা কিভাবে পেলাম? 60 কে পেলাম এইভাবে, 20 কে 2 দিয়ে গুণ করলাম, মনে মনে পেলাম না, 3 দিয়ে গুণ করলাম, 3 20 60, যা 15 দ্বারা বিভাজ্য। এবার 60 সবার লসাগু হবে যদি সবাই ভাগ করতে পারে। তো দেখা গেল 60 কে 12 ভাগ করতে পারে, 10ও ভাগ করতে পারে। যদি 8 ভাগ করতে পারতো 60 কে, তাহলে এই 60 সবার লসাগু হতো। কিন্তু 8 তো 60 কে ভাগ করতে পারে না, এই জন্য আমরা 60 কে মনে মনে আবার 2 দিয়ে গুণ দেবো। 60 দুগুণী 120। এই 120 হচ্ছে 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য, কারণ 8 15 120। এইভাবে আমরা মনে মনে লসাগু ঠিক করলাম, এই যে 120 পেলাম।
তো 120 সেকেন্ড, 120 সেকেন্ড মানে 60 দিয়ে ভাগ দেই 2 মিনিট। এখন আমরা দেখতে পাচ্ছি ক অপশনে আছে 2 মিনিট, এখানে দেখেন ক অপশনে আছে 2 মিনিট, অতএব এই প্রশ্নের সঠিক উত্তর ক। পরবর্তী প্রশ্ন, এই শর্তহীন লসাগুর অঙ্কগুলো মনে রাখবেন, লসাগু করলেই উত্তর চলে আসে, আর কিছুই করার দরকার নাই। যদিও এই আগের অঙ্কটাই আমরা দেখছি যে লসাগু 120 ছিল, ওটা ছিল সেকেন্ড। এখন 120 সেকেন্ড মানে তো 2 মিনিট, অপশনে যেহেতু সেকেন্ড নাই মিনিট আছে, অতএব আমাদেরকে কিন্তু এই 60 দিয়ে ভাগ দিয়ে উত্তরটা খুঁজতে হবে। পরবর্তী কোশ্চেন চলে আসছে। এই কোশ্চেনটা কিন্তু 43 বিসিএস প্রিলিমিনারিতে এসেছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে একদল গরু সমান 3 দলে ভাগ হয়, প্রতিবার 3 দলে ভাগ হয়, 7 ঘাটে পানি পান করে, 9টি বৃক্ষের নিচে ঘুমায়, 12 জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়। গরুর সংখ্যা কত? নিঃসন্দেহে এটা লসাগুর অঙ্ক, লসাগু করলেই অঙ্ক শেষ। তাহলে এই যে সিস্টেমটা আপনারা দেখতে পাচ্ছেন লসাগু করা আছে এখানে, হ্যাঁ, এইটা হচ্ছে প্রচলিত পদ্ধতি, অর্থাৎ আমরা ছোটবেলায় এইভাবেই শিখেছি, বইতে এইভাবেই আছে। আর এইটা হচ্ছে আমার নিজস্ব পদ্ধতি। এইভাবে আপনারা যদি করতে পারেন তাহলে আপনারা এমসিকিউ টাইপ পরীক্ষায় আপনারা বস হবেন। আমি ইমোশনালি এই কথা বলি না, আমি বাস্তব জীবন থেকে বলি। কারণ পাবলিক সার্ভিস কমিশনে 18 বার ভাইবা দিয়েছি, কখনো প্রিলিমিনারি জাতীয় টেস্টে ফেল করি নাই। 6টা বিসিএস ভাইবা আর 12টা নন ক্যাডার ভাইবা দিয়েছি, কখনো ফেল করি নাই। একটাই কারণ, সফলতার একটাই কারণ, যে সবাই পারে, হয়তো আরো অনেকেই পারে, কিন্তু টাইম মেনটেন করতে গিয়ে অনেকে ব্যর্থ হয়। এই জন্য আমি যেভাবে শিখালাম, খেয়াল করেন, প্রথমে 9 আর 12 লসাগু আমরা 36 ঠিক করেছি। আমি আগেও বলেছি যে বড় দুটি সংখ্যার লসাগু আগে করতে হবে। বড় দুটি সংখ্যার লসাগু 9 আর 12 লসাগু কি হবে? 12কে 2 দিয়ে গুণ দিলাম মনে মনে, 12 2 24 না, 9 দ্বারা বিভাজ্য না। এবার 12কে মনে মনে 3 দিয়ে গুণ দিলাম, 3 12 36, 36 9 দ্বারা বিভাজ্য, 36 3 দ্বারা বিভাজ্য, কিন্তু 7 দ্বারা 36 বিভাজ্য হয় না। তাই 7 এখানে নিয়ে এসে সোজাসুজি সামনে চলে গেল। এবার 7 আর 36 তো সহমৌলিক, আমরা কিছুক্ষণ আগেই শিখেছি যে দুটি সহমৌলিক সংখ্যার লসাগু তাদের গুণফল। 7 আর 36 গুণ করলে হয় 252। আমরা 252কে দেখতে পাচ্ছি গ অপশনে আছে, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ। আর আপনি যদি আরো বেশি পারদর্শী হতেন, আরো স্মার্ট হতেন, বিভাজ্যতা সম্পর্কে আপনার ধারণা থাকে, তাহলে এই প্রশ্নের উত্তরে লসাগু করার প্রয়োজন ছিল না। কেননা এইখানে বলছে 3 পদে গমন করে 7 ঘাটে পানি খায়। এই 7 জিনিসটা খেয়াল করেন, অর্থাৎ গরুর সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে, 9 দ্বারা বিভাজ্য হবে, 7 দ্বারা বিভাজ্য হবে, 12 দ্বারা বিভাজ্য হবে। তো এই 7-এর স্পেশালিটি আছে, 7-এর বিভাজ্যতা একটু জটিল। এখন খেয়াল করেন, এই যে সংখ্যাগুলো আছে 522, 225, 252, 155, এইখানে 252 ব্যতীত আর কোন সংখ্যা নাই যা 7 দ্বারা বিভাজ্য। এই বিভাজ্যতা সম্পর্কে যদি ধারণা থাকতো তাহলে আমরা এই সংখ্যাগুলো তাকালেই বুঝতাম যে এই 252 ব্যতীত এমন কোন সংখ্যা এখানে নাই যা 7 দ্বারা বিভাজ্য, অথচ 7 দ্বারা বিভাজ্য হইতে হবে গরুর সংখ্যা, না হলে উত্তর হতে পারবে না। তাহলে আমরা সংখ্যাগুলো বিভাজ্যতার সূত্র দিয়েও বুঝতে পারতাম যে 252 উত্তর হবে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দিতে পারি গ কে। গ অপশনে আছে 252। পরবর্তী প্রশ্ন, এখন আমরা শর্তযুক্ত লসাগুর অঙ্ক পাবো। আর এই শর্তযুক্ত লসাগুর অঙ্কের ক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে যে শর্তযুক্ত লসাগুর অঙ্কের ক্ষেত্রে আগে লসাগু পরে শর্ত পূরণ, কিন্তু গসাগুর অঙ্কের ক্ষেত্রে আগে শর্ত পূরণ পরে গসাগু করতে হয়। এটা মাথায় রাখবেন। আমি এখন একটা উদাহরণ আপনাদেরকে দেব, এটা মাথায় রাখেন। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় চলে আসছে, সেটা কি, যে শর্ত পূরণ আগে করি আর পরে করি, শর্ত কিন্তু পূরণ করতেই হবে। আর শর্ত পূরণ বলতে কি বোঝায়, এই বিষয়টা আমাদের অনেক স্টুডেন্ট খেয়াল করতে পারে না। শর্ত পূরণ বলতে বোঝায় হয় কিছু যোগ করা, না হয় কিছু বিয়োগ করা। মনে রাখবেন, যোগ করতে হয় ভাজক ও ভাগশেষের পার্থক্য, আর বিয়োগ করতে হয় সরাসরি ভাগশেষ। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। এখানে দেখেন স্ক্রিনে লেখা আছে যে যোগ করতে হয় ভাজক ও ভাগশেষের পার্থক্য, আর বিয়োগ করতে হয় সরাসরি ভাগশেষ। এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা মাথায় রাখবেন। তাহলে আমরা যদি বুঝি যে যোগ করা প্রয়োজন, তাহলে আমরা খুঁজবো ভাজক আর ভাগশেষকে, আর ভাজক সবসময় লসাগু। এই কারণে শর্তযুক্ত লসাগুর অঙ্কের ক্ষেত্রে আগে লসাগু করতে হয়, কারণ আমরা যদি যোগ বা বিয়োগ করি সেই ক্ষেত্রে ভাগশেষকে তো লাগবে, আর ভাজক তো লসাগু। তাই আমরা আগে লসাগু নির্ণয় করে তারপরে শর্ত পূরণ করি। তো আসুন আমরা কিছু গাণিতিক সমস্যা দেখি। এখানে যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি
যে কোন গরিষ্ঠ সংখ্যা দ্বারা 70 ও 80-কে ভাগ করলে যথাক্রমে 4 ও 2 ভাগশেষ থাকে। এইটা কিসের অঙ্ক আগে আমরা ঠিক করি। আমরা এই যে সংখ্যা দ্বারা, গরিষ্ঠ সংখ্যা দ্বারা, অর্থাৎ গরিষ্ঠ শব্দের সাথে যখন বাংলা কারকের তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে এইগুলো থাকে, তখন ধরে নেবেন এটা গসাগুর অঙ্ক। আর আমরা জানি শর্তযুক্ত গসাগুর অঙ্কের ক্ষেত্রে আগে শর্ত পূরণ, তারপরে গসাগু করতে হয়। আর শর্ত পূরণ মানে হয় কিছু যোগ, না হয় বিয়োগ। এখন এইখানে বলছে 70-কে ভাগ করলে ভাগশেষ 4 আর 80-কে ভাগ করলে ভাগশেষ 2, এটা এখানে বলা আছে। এখন এই যে 4 এই যে 2 ভাগ বিয়োগ করবেন না যোগ করবেন? আমরা তো জানি শর্ত পূরণ মানে হয় কিছু যোগ, না হয় কিছু বিয়োগ। তাহলে এই ভাগশেষ 4 আর 2-কে যোগ করবো না বিয়োগ করবো? এটা কিন্তু একটা কোশ্চেন। এর সহজ উত্তর হচ্ছে যে কিছুক্ষণ আগে আমরা কিন্তু শিখেছি যে শর্ত পূরণ করতে গিয়ে যোগ করতে হয় ভাজক ও ভাগশেষের পার্থক্য, আর বিয়োগ করতে হয় সরাসরি ভাগশেষ। তো এখন এই 4 আর 2 তো ভাগশেষ, এখানে বলা আছে 4 আর 2 ভাগশেষ, তাহলে ভাগশেষ তো বিয়োগ হবে। তাহলে আমরা শর্ত পূরণ করতে গিয়ে বিয়োগ করলাম, বিয়োগ করে পেলাম 66 আর 78। এখন এই 66 আর 78 যদি গসাগু করি তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। তো আসুন আমরা একটু দেখি 66 আর 78 এর গসাগু করে দেখি। 66 দিয়ে 78-কে ভাগ করলাম, একবার গেল 66, বিয়োগ করলে থাকে 2 1 12। এবার 66-কে কেটে আনলাম, 5 12 60, থাকলো 6। এবার 12-কে কেটে আনলাম, 6 2 12। তাহলে যেই মাত্র নিঃশেষ বিভাজ্যের ঘটনা ঘটলো সেইখানেই আমরা ভাজককে পেলাম 6, অর্থাৎ 6 আছে গসাগু। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর খ, বৃত্ত ভরাট করে দিলাম। পরবর্তী প্রশ্ন। এবার প্রশ্ন করছে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা যা 8 10 12 15 ও 20 দ্বারা নিঃশেষে বিভাজ্য নিচের কোনটি? এখন বিভাজক সূত্র যদি প্রয়োগ করি তাহলে কিন্তু 10 সেকেন্ডে এই প্রশ্নের উত্তর দেওয়া যায়। সেটা হচ্ছে যে এই 4টার মধ্যে উত্তর যে হবে সে এদের সবার দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, এটা তো শর্তে উল্লেখ করছে। কিন্তু আমরা এই 10 সেকেন্ডে শর্টকাটের উত্তর দিতে চাই না। হ্যাঁ, পরীক্ষার হলে হয়তো দেবো, কিন্তু এখন তো শেখার সময়, এখন আমরা এই শর্টকাটের উত্তর দেব না। কেন দেব না? কারণ যদি শর্টকাটের উত্তর দেই তাহলে কিন্তু আমরা আরো 2টা কোশ্চেন এখানে আছে, এই কোশ্চেনের সাথে সংশ্লিষ্ট আরো 2টা কোশ্চেন আছে, ওই 2টা কোশ্চেনের উত্তর দিতে পারবো না। এই জন্য আমরা বিস্তারিত উত্তর দেবো। তবে আমি শর্টকাটের উত্তরটা দেখা দিচ্ছি যে এই 4টার মধ্যে যে উত্তর হবে সে অবশ্যই এদের দ্বারা বিভাজ্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 8 দ্বারা যদি ভাগ করি, আমরা দেখতে পাচ্ছি যদি 8 দ্বারা ভাগ করি, ক 8 দ্বারা বিভাজ্য না, এই ঘ 8 দ্বারা বিভাজ্য না, গ 8 দ্বারা বিভাজ্য না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে স্যার 8 দ্বারা বিভাজ্য কিনা তা কিভাবে বুঝবো? তখন আমরা বলবো যে বিভাজ্যতা সূত্র বলে যে 8 দ্বারা বিভাজ্যতা চেক করার জন্য ডাইন পাশের 3টা ডিজিট রাখতে হয়। দেখেন ডাইন পাশে 999, 99 জাতীয় সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হয় না। এরপরে দেখেন খতে আছে 960, 96, শূন্য বাদ দিলে 96, 8 12 96, তার মানে এই খ অপশনে যা আছে 9,99,960, এটা কিন্তু 8 দ্বারা বিভাজ্য। অথচ এই দেখেন 3টা ডিজিট রাখেন 980, 980 তো 8 দ্বারা বিভাজ্য না। সুতরাং অর্থাৎ 98, 980 তো না 98, 98 কিন্তু 8 দ্বারা বিভাজ্য হয় না। 96 যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে 97, 98, 99 এরা কেউ 8 দ্বারা বিভাজ্য না। তার মানে এই খ যে উত্তর এটা কিন্তু বোঝা যাচ্ছে, কিন্তু আমি এইভাবে উত্তর দিতে আপনাদেরকে উৎসাহিত করব না। আমি বিস্তারিত উত্তর দিতে বলবো। কেন? কারণ বিস্তারিত উত্তর দিলে এই একই জায়গায় আরো 2টা, মোট 3 কোশ্চেন এখানে আছে। তো বিস্তারিত উত্তর দিলে ওই কোশ্চেন গুলোর উত্তরও একই সাথে হয়ে যাবে। এই জন্য আসেন আমি একটু বিস্তারিত করাবো। তো বিস্তারিত করতে গেলে আগে আমাদের ডিসাইড করতে হবে যে এটা কি শর্তযুক্ত লসাগুর অঙ্ক না শর্তযুক্ত গসাগুর অঙ্ক। তো আমরা খেয়াল করছি এটা শর্তযুক্ত লসাগুর অঙ্ক, অতএব আগে আমরা লসাগু করব। তো সেই ক্ষেত্রে আমরা যদি 8 10 12 15 20 এদের লসাগু বের করি তো দেখা যাবে যে এই প্রথমে 15 আর 20 এর লসাগু 60, যা 12 আর 10 দ্বারা সাপোর্ট পায় কিন্তু 8 দ্বারা সাপোর্ট পায় না। এবার আবারও 2টি সংখ্যার লসাগু বের করবো 8 আর 60 এর, সেটা হবে 60 2 120, 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য 8 15 120, তার মানে লসাগু আছে 120। এই 120 দিয়ে আমরা যদি এই বসের 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা আছে 9,99,999, ওইটাকে যদি 120 দিয়ে ভাগ দেই সেই ক্ষেত্রে
আমরা উত্তরের কাছে যেতে পারবো। আসুন আমি পরের স্লাইডে এটা দেখাচ্ছি। লসাগু ছিল 120, 120 দিয়ে 9,99,999, যেটাকে আমরা বলি 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে লসাগু 120 দিয়ে ভাগ করলাম। ভাগ করার পর রেজাল্ট আসলো 8,333 আর ভাগশেষ আসলো 39। তার মানে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি 8, 10, 12, 15, 20 দ্বারা নিঃশেষ বিভাজ্য হতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই 9,99,999 এইটা হচ্ছে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এইখান থেকে আমরা বিয়োগ করতে পারবো, যোগ করতে পারবো না। কেন যোগ করতে পারবো না? কারণ যোগ করলে কিন্তু এটা 7 অঙ্কে চলে যাবে। তাহলে বিয়োগ করব, আর বিয়োগ করতে হয় আমরা কিন্তু জানি, আর বিয়োগ করতে হয় কতটুকু? সরাসরি ভাগশেষ। তাহলে আমরা ভাগশেষ কত পাচ্ছি? 39। তাহলে এইখান থেকে যদি 39 বিয়োগ করে দেই, তাহলে রেজাল্ট কিন্তু আসে 9,99,960। এইটাই ছিল আছে আমরা দেখেছি খ অপশন। আমরা কিন্তু উত্তর আগে দিয়ে আসছি। এখন আমি আপনাদেরকে বিস্তারিত কেন করালাম? কারণ এইখানে আরো 2টা কোশ্চেন আছে। কোন 2টা কোশ্চেন? এই যে আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন। প্রথম কোশ্চেন, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা দিয়ে বলতেছে এত হতে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 8, 10, 12, 15, 20 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তা বিয়োগ তো করতে হয় ভাগশেষ, আর ভাগশেষ তো 39। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 39। এরপরে যদি এই কোশ্চেনটার দিকে একটু তাকাই, দেখেন 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা দিয়ে বলছে এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 8, 10, 12, 15, 20 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তো আমরা তো জানি যোগ করতে হয় ভাজক ও ভাগশেষের পার্থক্য। তাহলে এই দিকে তাকান, ভাজক আছে 120 আর ভাগশেষ আছে 39। তাহলে 120 আর 39 এর পার্থক্য কত? 81। তার মানে এই কোশ্চেন, যদি এই কোশ্চেনটা আসে, তাহলে এর সঠিক উত্তর হবে 81। এই জন্য আমি আপনাদেরকে এই প্রবলেমটার সলিউশন বিস্তারিত করতে বললাম, কারণ এখানে 3টা অঙ্ক আছে। এই 3টা অঙ্ক ঘুরাই ফিরাই বিভিন্ন চাকরি পরীক্ষা দেখা যায়। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা এই যে ভাগ করলাম, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, এই বিষয়টা খেয়াল করবেন। এই যে 39 একটা প্রশ্নের উত্তর, ভাজক 120 আর 39 এর পার্থক্য এই যে 81 আরেকটা প্রশ্নের উত্তর, আর মূল প্রশ্নের উত্তর ছিল কিন্তু 9,99,960। এইটাই হচ্ছে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যা 8, 10, 12, 15, 20 দ্বারা নিঃশেষে বিভাজ্য। পরবর্তী প্রশ্ন।